ব্যাংকগুলোতে অলস টাকা জমছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। পরিসংখ্যানের এই সুখকর উচ্চারণ বাস্তবে কতটুকু সুখকর? যে দেশে উদ্যোক্তারা বিনিয়োগের জন্য ব্যাংকে যেতেই আগ্রহী, সেখানে কেন অলস পড়ে আছে টাকা? সহজ জবাব, উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন। কারণ একটাই, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার। আমাদের উদ্যোক্তাদের ঋণের জন্য যে হারে সুদ গুনতে হয় তা সার্কভুক্ত দেশ তো বটেই, পৃথিবীর প্রায় সব দেশ থেকে বেশি। আমাদের দেশে যারা শিল্প বাণিজ্যে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করতে চান, নানা রকম হিসেব মিলে তাদের অনেক ক্ষেত্রে 22% পর্যন্ত সুদ গুনতে হয়। এত উচ্চ হারে সুদ দিয়ে কোনো শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কি সুস্থভাবে শিল্প বা ব্যবসা পরিচালনা সম্ভব? যারা বাধ্য হয়ে ব্যাংকে যাচ্ছেন তাদের ঋণও পরিণত হচ্ছে খেলাপি ঋণে। শিল্পপতি ব্যবসায়ীদের মতো সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না আনলে তাদের পক্ষে ব্যাংক ঋণ নিয়ে লাভজনকভাবে প্রতিষ্ঠান পরিচালনা অসম্ভব। সম্প্রতি সরকারি ব্যাংকগুলোতে সুদের হার কমাতে তারা একমত হয়েছেন, কিন্তু তা প্রত্যাশার ধারে কাছেও না। এক্ষেত্রে নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক প্রতিযোগিতার দোহাই দিয়ে শেষ করছে তাদের দায়িত্ব। বাস্তবতা হলো, মাত্রাতিরিক্ত সুদের কারণে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়, বাড়ছে খেলাপি ঋণ, কমে যাচ্ছে নতুন ঋণ বিতরণ। বিনিয়োগ না বাড়ায় সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। সুদহার সিঙ্গেল ডিজিটে নামানো এবং পদে পদে সার্ভিস চার্জ নামক ফাঁদ মুক্ত না হলে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে কি? আর ব্যাংকগুলো যদি বিনিয়োগে ব্যর্থ হয়, তবে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে আমানত নিচ্ছেন, তাদের লভ্যাংশ দেবেন কিভাবে? বিনিয়োগ স্থবিরতায় আমানত যখন ব্যাংকের বোঝা হয়ে দাঁড়াবে, তখন পরিস্থিতি কি হবে? উচ্চ মুনাফার লোভ এবং ঋণে উচ্চ সুদহার দুয়ে মিলে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বিনিয়োগের বদলে ব্যাংকে টাকা রাখাই এখন লাভজনক ভাবছেন। কর্মসংস্থানের পক্ষে এ ধারাও খুবই নেতিবাচক। এ বাস্তবতায় আমাদের আজকের বিষয় উচ্চ সুদ বিনিয়োগে বাধা। শুধু দর্শক, স্বাগত RSRM 24 ঘন্টায়। আলোচনার বিষয়ে আগেই বলেছি, উচ্চ সুদ বিনিয়োগে বাধা। সাথে আছে আমি জাকারিয়া কাজল। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন বিশিষ্ট অতিথি আছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, আছেন বিজিএমের সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ। আপনাদের সবাইকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এ বিষয়ে আমার মত আপনারা সবাই জানেন এবং আপনাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে বলে আমি মনে করি না। আমি প্রথমেই ডক্টর মির্জা আজিজুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যে সমস্যাটির অবতারণা করেছেন, এটা তো নিঃসন্দেহে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সেটা হচ্ছে উচ্চ হারে সুদ। তবে এখানে আমরা বেশ কিছু আমি বলবো যেটাকে প্যারাডক্স দেখি আর কি। প্যারাডক্সটা হচ্ছে এই যে একদিকে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোর তারল্য বেড়ে যাচ্ছে, এবং আমি যদি এই যে এক্সেস লিকুইডিটি বলে বাংলাদেশ যে ব্যাংকে, অর্থাৎ ডিপোজিটের সাথে সম্পর্ক রেখে যে লিকুইডিটি মেনটেন করা উচিত, সেই লিকুইডিটি তার চাইতে অনেক বেশি লিকুইডিটি কিন্তু ব্যাংকগুলোর আছে। এখন যদি ব্যাংকগুলো সত্যিকারভাবে কম্পিটিটিভ সিস্টেমে অপারেট করে, তাহলে যেখানে লিকুইডিটি বেড়ে যাচ্ছে সেখানে তাদের ইন্টারেস্ট কমিয়ে তাদের ঋণের মাত্রা বাড়ানো উচিত। সুদ কমিয়ে দেওয়া, রাইট, সুদ কমিয়ে দিয়ে ঋণের মাত্রা বাড়ানো উচিত। আর একটা বিষয় হচ্ছে যে যদি সুদের হার কমিয়ে আমার যদি ব্যবসার ভলিউমটা বেড়ে যায়, অর্থাৎ আমি যদি 15% সুদে আমি 100 টাকা ঋণ দেই, আমার 15 টাকা রোজগার হবে। কিন্তু আমি যদি এটা 14% বা 13% দিয়ে যদি আমি 200 টাকা ঋণ দিতে পারি, তাহলে তো আমার 26 টাকা বা 28 টাকা রোজগার হবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এই ব্যাংকগুলো তারা কোনো সময়ই কিন্তু এই দ্বিতীয় পন্থাটা অবলম্বন করে না। এখন কেন যে করে না, এটার আমি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। এখন একটা বিষয় আছে যে ব্যাংকগুলোর মধ্যে একটা কলিউশন আছে, এবং প্রাইভেটলি আমাকে 2-1 ব্যাংকার বলেছেন যে তারা সুদের ক্ষেত্রে তাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা মিনিমাম, মানে লেন্ডিংয়ের ক্ষেত্রে একটা মিনিমাম রেট বলে দেন, যে এর নিচে কোনো ব্যাংক ঋণ দেবে না, তার উপরে যে যতটা পারে। আবার ডিপোজিটের ক্ষেত্রেও তারা একটা ম্যাক্সিমাম রেট ফিক্স করে দেন, যে এর উপরে কেউ দেবে না, এর নিচে দিয়ে যদি কেউ ডিপোজিট নিতে পারে তো পারবে। তো এখন এই যে পরিস্থিতি, এর ফলে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
তবে এর সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাই যে অতি সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে কিছুটা কমেছে, সামান্য হলেও কিছুটা কমেছে, কিন্তু সেই হারে আবার ডিপোজিট রেট তার চাইতে বেশি কমানো হয়েছে, ডিপোজিটের উপরে যে সুদটা দেওয়া হয়। তার ফলে যে ব্যাংকের যে স্প্রেড, অর্থাৎ লেন্ডিং রেট এবং ডিপোজিট রেটের মধ্যে যে পার্থক্য, সম্প্রতি দেখছি যে এই পার্থক্যটা বেড়ে যাচ্ছে আর কি। সেটাও কিন্তু আবার এই ব্যাংকগুলোর, যেটাকে অর্থনীতির ভাষায় বলা যে ইন্টারমিডিয়েশন এফিসিয়েন্সি, অর্থাৎ ব্যাংক যে একদিক থেকে আমানত নেবে অন্যদিকে ঋণ দেবে, এই যে মধ্যস্থতা যেটা করে সেটার যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সির কিন্তু একটা বড় মাপকাঠি হচ্ছে স্প্রেড। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমার মনে হয় ডক্টর সালেউদ্দিন আমার চাইতে ভালো বলতে পারবেন যে সাধারণত 3%, 3.5%-এর মতো স্প্রেড থাকা দরকার। আমাদের এখানে 5%-এর নিচে কোনো সময়ই নামে না, 5-এর উপরেই এবং সম্প্রতিকালে দেখা যাচ্ছে এটা 5-এর উপরে গিয়ে এবং আরও বেড়ে যাচ্ছে আর কি। তো এইটাও কিন্তু এই যে একটা ইনএফিসিয়েন্সির লক্ষণ। তবে এর সাথে আরেকটা বিষয় অ্যাড করতে চাই আমি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর যে চাহিদার ক্ষেত্রে কিন্তু তাদের এখন কিছু সমস্যা হচ্ছে, যেহেতু সার্বিকভাবে সুদের হার বাদ দিয়েও বিনিয়োগের যে অন্যান্য নির্ণায়ক আছে, সেই নির্ণায়কগুলো খুব একটা অনুকূল না বর্তমানে, যার ফলে চাহিদাও কমে যাচ্ছে। কিন্তু সেটাও কিন্তু আর একটা কারণ হওয়া উচিত সুদের হার কমিয়ে চাহিদাটা বাড়ানো, সেটাও কিন্তু এটা হচ্ছে। ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে জানতে চাই উচ্চ সুদ হার বিনিয়োগে বাধা, আজকে যে টপিকস, এটা আসলে একটা প্যারাডক্স। আপনার এত এক্সেস লিকুইডিটি, তারপরে আপনার সুদের হার কমছে না। তো ব্যাংকগুলো আমি মনে করি একটা প্রধান কারণ হলো এটা, ব্যাংকাররা কিন্তু এখনও আগে সেই সনাতনী মনোভাব নিয়ে আছে যে আমরা বেশি সুদ দিয়ে, এখন অ্যামাউন্ট কত হবে, বেশি দেবো, কাকে দেবো না দেবো সেটা না, অ্যামাউন্ট বেশি না, আমরা মুনাফাটা বেশি অর্জন করব। কিন্তু এটা লক্ষ্য করে যেন ওয়ালমার্ট এফেক্ট, যেটা আমরা অনেক সময় বলি, তাই না? আপনি বেশি লোককে দেবেন, যেটা বললেন যে বেশি লোককে দিলে আপনার রিটার্নটা বেশি আসবে। তো এই দিকে দৃষ্টি। আরেকটা যেটা আমি বলবো যে ব্যাংকারদের যেটা এখন আমি বলি ফেইলিওর, যেটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বলতে যে মধ্যস্থতা, শুধু নতুন লোক, পুরনো লোককে ঋণ দেওয়া না, যাদের আছে তাদের দিকে তাকিয়ে থাকে, মানে তারা ঋণ নেবে, তাদের অনেক রকম অসুবিধা আছে, তার ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, যারা পুরনোরা ঋণ নিয়েছে তাদের আর ট্রান্সপোর্টের অসুবিধা। কিন্তু নতুন উদ্যোক্তা ছিল, কারণ ব্যাংক এবং মধ্যস্থতা নিজে কিন্তু ডেভেলপ করে যখন নতুন উদ্যোক্তাদের দাঁড়াইতে পারে। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কি এই সুধারে আকৃষ্ট হবে না? এই জন্য কিন্তু সেই জন্য তো ওদেরকে ডেভেলপ করতে হবে। যেমন ক্ষুদ্র ঋণের ব্যাপারটা আপনি দেখুন না, ক্ষুদ্র ঋণ তো আস্তে আস্তে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে, তাদের কাছে যায়, নানা রকম করে, তারপর আলটিমেটলি এন্টারপ্রাইজ লোন দেওয়া হয় বড়। অতএব উদ্যোক্তাগুলো বা ইভেন যারা আছে, যারা ইনোভেটিভ, আপনি দেখুন তারা অনেক ঝক্কি ঝামেলা পোহায়, কিন্তু এই যে সুদের হারটা কিন্তু তাদের বেলায় করতে পারে, কমাতে পারে ক্রস সাবজেক্ট। আর বাংলাদেশ ব্যাংক আমার সময় থাকতে একটা স্পেশাল উইন্ডো খোলা হয়েছিল, 5%-এ তাদেরকে স্পেশাল টাকা দেওয়া হতো, যে 5%, তো ম্যাক্সিমাম 9% চার্জ করবে। কিন্তু সেটা নিয়েও কিন্তু খুব তাদের ছিল, তারা ওই সনাতনী ব্যাংকিং পদ্ধতিতে তারা বেরোতে পারছে না, এটা বেরোতে পারছে না ওখান থেকে। আনোয়ার আলম চৌধুরী, আপনি কি বলবেন? আপনি তো উদ্যোক্তা, এই ব্যাংক সুদের হার আপনাদের কিভাবে এফেক্ট? না, জিনিসটা আমরা এইভাবে দেখার চেষ্টা করি প্রথমে, যে আমরা কি চাই। আমরা বলতে হলো যে দেশ কি চায়, আমাদের ইকোনমি কি চায়, এবং ব্যবসায়ী কি চায়। তাহলে দেখা যাবে যে আসলে একটা দেশকে আগাইতে গেলে কিন্তু ইনভেস্টমেন্ট ইজ নেসেসারি। আমরা বলি যে জিডিপি এবার 6%, 7% চাচ্ছি, 7% চাচ্ছি, আবার কেউ বলছে 6.2%। এখন এটার সাথে কিন্তু রিলেট করে যে ইনভেস্টমেন্টটা কি হবে, কারণ ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আর এই জিডিপি ধরে রাখা যাবে না। আর জিডিপি যদি না থাকে, গ্রোথ যদি না থাকে, আজকে আপনার এমপ্লয়মেন্টেরও কিন্তু ক্রাইসিস হয়ে যাবে। তার মানে বাংলাদেশ যতগুলা সূচকে উন্নতি ঘটিয়েছিল প্রত্যেকটা কিন্তু আবার ড্রপ করতে কিন্তু সময় লাগবে না। আমাদের কিন্তু আমরা যদি আজকে বলি যে অনেক কথা বলি, এমপ্লয়মেন্টের দিকে কথা বলি, এডুকেশনে লিটারেসির কথা বলি, মোর্টালিটি রেট নিয়ে কথা বলি, এগুলি কিন্তু আমাদের অর্জন। এবং এই অর্জনগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন দেখি, তখন দেখি যে লাস্ট 10 বছরই কিন্তু অর্জনগুলো আমাদের বেশি হয়েছে। এবং ওয়ান অফ দ্য রিজন হলো যে এই 10 বছরই আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথটা কিন্তু সুন্দর, মানে একটা বাড়ছিল, এখন বোধহয় আজকে যদি আমরা দেখি, আজকে আমরা একটা সময় কিন্তু এগ্রিকালচারের উপর স্টাক হয়ে গেছিলাম, মানে এগ্রিকালচারটি ছিল হলো এখন দেখা যাচ্ছে সেই এগ্রিকালচার চলে আসছে কোথায়? আজকে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন হয়ে গেছিল 19.45,
এবং ইন্ডাস্ট্রিতে চলে আসে 29.61%, সরি এগ্রিকালচার 16% এবং জিডিপিতে, এবং ইন্ডাস্ট্রিয়াল 29.61%, সার্ভিস সেক্টর 56% এই বছর যদি 2013-14 ধরা হয়। এখন সবাই কিন্তু আমরা বুঝি যে আমাদের এখন দরকারটা হলো ইনভেস্টমেন্ট, যে কারণে এডিবি বাস্তবায়ন নিয়েও আমরা মাথা ঘামাই, এবং আরেকটা হলো প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু আমরা মাথা ঘামাচ্ছি। দুইটা এক সাইডে। আজকে কিন্তু এডিবিও কিন্তু বাস্তবায়ন কিন্তু ওইভাবে হচ্ছে না, এবং আশা ছিল যে ওইটা যদি হয় তাহলে আমাদের গ্রোথ রেটটা থাকবে। প্রাইভেট সেক্টরে যেই গ্রোথটা হওয়ার কথা ছিল, যদি বাংলাদেশ ব্যাংকের কথাই আমরা আসি, ও মনে করে যে মিনিমাম 16.5% ক্রেডিট গ্রোথ হওয়া উচিত ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা মানে 12% এই সেপ্টেম্বরে আসতে পারছি। যদি ফেব্রুয়ারি দেখি ইট ওয়াজ ইভেন 10.6% চলে আসছিলাম। কিন্তু তার মানেটা কি, যে আমরা যতই গায়ের জোরে কথা বলি না কেন যে আমাদের জিডিপি এখানে রাখবো, সেটা কিন্তু আমরা পারছি না, এবং ইন্ডিকেটারগুলি বলতেছে যে ইটস শেকি, আমরা কিন্তু শেকি অবস্থা। এখন এটা কারণটা কি? যখন কারণগুলি ঘাটা হয় তখন দেখা যায় যে কনফিডেন্সের একটা ব্যাপার আছে, পলিটিক্যাল একটা ব্যাপার আছে, তখন দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার একটা সমস্যা আছে, তখন দেখা যায় যে আজকে পাওয়ার এনার্জি নিয়ে সমস্যা, তারপরে কি জানি বলে এমপ্লয়মেন্টের মানে স্কিলডনেস নিয়ে সমস্যা, হ্যাঁ, এবং ব্যাংকিং যে ফাইন্যান্স সেটা নিয়েও কিন্তু সমস্যা। এখন জিনিস কিন্তু ধরে রাখা যায়, গ্রোথ 7 কেন 10 পর্যন্ত যাওয়া যায় যদি প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে ইকুয়ালি। প্রত্যেকে মানে আমি বলতেছি যে আজকে খালি নট অনলি দ্য পলিটিশিয়ান, হ্যাঁ, ওনাদেরও যেরকম একটা কন্ট্রিবিউশন আছে, আজকে কিন্তু ব্যাংকিং সেক্টর একটা কন্ট্রিবিউশন আছে, ইনফ্রাস্ট্রাকচার যারা করতেছে পলিসি গভর্নমেন্টের সেটারও একটা আছে, আমাদেরও কিন্তু আছে, মানে সবার কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন। এখন প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় যদি কন্ট্রিবিউট না করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন আজকে যদি আমি ব্যাংকিং সেক্টরটা নিয়ে আসি, আবার বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার কাছে আসবো, কারণ আমাদের আজকের বিষয়টি বিনিয়োগ এবং উচ্চ সুদহার। দর্শক, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ সুদ বিনিয়োগে বাধা। আলোচনায় যাওয়ার আগে আজকে আমাদের সংবাদে আমরা এই বিষয়ে একটা সংবাদ উপস্থাপন করেছি, সেটা একটু দেখে নিই, তাহলে আপনাদের আলোচনায় সুবিধা হবে। ব্যাংকের মুনাফা মূলত আসে টাকা খাটিয়ে, অথচ দেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ আগস্ট শেষে দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকা। সার্বিকভাবে ঋণ প্রবৃদ্ধির পরিমাণ 14% পৌঁছেছে। 16.5% লক্ষ্যমাত্রা ছুঁতে গতি বাড়াতে হবে আরও। মূল্যস্ফীতি নেমে এসেছে 6.7%। বিনিয়োগে দেখা দিয়েছে মন্দা কাটার আভাস, উদ্যোক্তাদের মাঝে চাঞ্চল্য। কিন্তু এত সব কারণ থাকা সত্ত্বেও সুদের হার নামছে না সহনীয় পর্যায়ে। ব্যবসায়ী নেতাদের দাবি, সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার এখনই উপযুক্ত সময়। আসলে প্রকৃত যে উদ্যোগ নেওয়া সরকারের তরফ থেকে, সেই জিনিসটা কিন্তু ওরকম জোরালো কখনোই কিন্তু হচ্ছে না। ব্যবসায়ীদের দাবিটা যৌক্তিক। ব্যাংক ইন্টারেস্টও যদি এখন হাই হয়ে যায়, এবং যেটা ইচ্ছা করলে অনেকে চাইলে কিন্তু এটাকে কমাইতে পারে, এবং গভর্নমেন্টও কিন্তু সেই মেজার নিলে ব্যাংকগুলি বাধ্য হতে পারে, সেই ধরনের কোনো মেজার কিন্তু কেউ নিচ্ছে না। আশার কথা, এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুদের হার কমানোর সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে। কম বেশি 13% আশেপাশে থাকবে তাদের ঋণের সুদের হার। শুধু আমানতের হার কমাবো, ঋণের হার কমাবো না, এটা জাস্টিফাইড না। কাজে একটা জাস্টিফাইড হয়ে আমরা বলছি যে যৌক্তিক পর্যায়ে আপনারা কমান। জানি হয়তো এক একটা ব্যাংকের শুধু কস্ট অফ ফান্ডের হারের তারতম্য আছে, হয়তো আমার যে কস্ট অফ ফান্ড যা বেসিক ব্যাংকের হতো তা না। 12% থেকে 20% বেশি পর্যন্ত হারে ঋণের সুদ নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। যদিও পরিস্থিতি বিবেচনায় সুদের হার কমানোর প্রয়োজনীয়তা মানছে তারাও। মুক্তবাজার প্রতিযোগিতার সুযোগে ব্যাংকভেদে তারতম্য থেকেই যাচ্ছে। আমি কার্টেলের পক্ষপাতী না। যেটা করা উচিত সেটা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলি মিলে বলা উচিত যে যেহেতু আমাদের ইনফ্লেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, সুতরাং আমাদের একটা স্কোপ আছে, আপনার ইন্টারেস্ট রেট বোথ ডিপোজিট এবং লেন্ডিং অটোমেটিক কমে যাবে।
সরাসরি হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ ব্যাংকও, বরং যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দিয়েছেন তারা। ব্যাংকগুলোকে দাঁড়াতে হবে নিজের পায়ে, সেজন্য আমরা তাদেরকে ওপেন করে দিয়েছি যে তোমরা কম্পিটিশানে আসো। আর কম্পিটিশানে যে কোনো ব্যাংক যদি সুদের হার বেশি রাখে তা কাস্টমার তার ব্যাংকে যাবে না। সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে আমানত আর ঋণ সুদের হারের মধ্যে পার্থক্য বা স্প্রেড কমিয়ে 5-এর নিচে নিতে হবে। দীর্ঘদিনের চেষ্টাতেও এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। আপনি যেমনটি বলছিলেন ডক্টর মির্জা আজিজ, যে স্প্রেডটা কমাতে পারছে না 5%-এর নিচে, আমাদের রিপোর্টেও যেটা বললো, এই যে আমরা যেটা দেখলাম যে সুদ হার, আপনার বক্তব্য? না, এটা এখানে আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে মন্তব্য করা হয়েছে যে এটা একটা যেটা কম্পিটিশনের ব্যাপার, সুতরাং এক জায়গায় যদি ব্যাংকের সুদের হার বেশি থাকে তাহলে কাস্টমার মানে ক্লায়েন্টরা যারা ঋণ নেবে তারা ওখানে না গিয়ে অন্য জায়গায় যাবে। কিন্তু কথা হচ্ছে যে ব্যাংক ঋণ তো ওইভাবে হয় না। তার কারণ হচ্ছে যে আপনার একজন সম্পূর্ণ অপরিচিত লোক যদি আমার কাছে আসে তাহলে আমি ব্যাংকার হিসেবে তো তাকে ঋণ দিতে আমি আগ্রহী হব না, এবং সেখানে ওই কিছুটা তো যে ওই কাস্টমারের এবং ব্যাংকের যে পূর্ব পরিচিতি বা ইত্যাদি সেই যে ব্যাংক কাস্টমার রিলেশনশিপ যেটা সেখানে এটাই হোক। আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আমি আগে উল্লেখ করেছি যে প্রতিযোগিতার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তো কোনো প্রতিযোগিতা হচ্ছে না। কারণ এখানে এটা তো নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের জানা আছে একটা কলিউসিভ প্র্যাকটিস যেটা বলে, এবং আমাদের দেশের যে ব্যাংকিং সিস্টেমটা এটা মোটামুটিভাবে যেটাকে অর্থনীতি বলা হয় কলিউসিভ অলিগোপলি, ঠিক এইভাবে এটা পরিচালিত হচ্ছে। আর ব্যাংকারদের সাথে কথা বললে যে তারা একটা জিনিস বলে থাকেন যে আমাদের দেশের ডিফল্ট রেট অত্যন্ত হাই, সুতরাং তারা সুদের হার বেশি রাখে। এখন ডিফল্ট রেট হয়তো হাই আছে, শ্রেণীকৃত ঋণের মাত্রা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তবে সেখানটায় কিন্তু ব্যাংকগুলোর তো নিজেদেরও দায়িত্ব আছে। কারণ এখন তারা যদি কানেক্টেড লেন্ডিং করে থাকে বা রাজনৈতিক বিবেচনায় বা আমি এক ব্যাংকের ডাইরেক্টর আছি, আমি অন্য ব্যাংক থেকে নিলাম, অন্য ব্যাংকের ডিরেক্টর আমার ব্যাংক থেকে নিল ইত্যাদি নানা ধরনের কানেক্টেড লেন্ডিং হয়, যার ফলে কিন্তু বেশ কিছুটা আর একটা জিনিস যেটা হয় যে সম্প্রতিকালে যে সমস্ত স্ক্যাম যেগুলো হয়েছে তার কিন্তু প্রায় সবগুলোর পিছনে দেখা যাচ্ছে যে ব্যাংক কর্মকর্তাদের ইনভলভমেন্ট আছে। আর একটা হচ্ছে যে ব্যাংকের যে ইন্টারনাল মনিটরিং সিস্টেম সেটা কাজ করছে না অনেক ক্ষেত্রে আর কি। তো এবং তারপরে যে মনিটরিং করে যে কোথাও কোনো ইয়ে পেলে যে এটা যে প্রম্পটলি যে অ্যাকশন নেওয়া সেটাও হচ্ছে না। তো কাজেই শুধু অন্যের উপর দায়িত্ব চাপিয়ে সুদের হার বেশি রাখবো এই মানসিকতা থেকে যদি ব্যাংকগুলোকে বের করে আনা যায় তাহলে অদূর ভবিষ্যতে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো না। ডক্টর সালেউদ্দিন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যে কমেন্টটা আমরা শুনলাম যে আমরা ছেড়ে দিয়েছি, কতটুকু জাস্টিফাইড মনে করেন? না, বাংলাদেশ ব্যাংকে যেটা তাত্ত্বিক কথা বললো যে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু একেবারে মুক্তবাজার অর্থনীতি একেবারে কিছু না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের বাইশে ইনডিরেক্ট পরোক্ষভাবে কিছুটা আপনার মরাল সুয়েশনও আছে, তাছাড়া অনেক কিছু আছে। বাংলাদেশ ব্যাংক বলবে যে ছেড়ে দিয়েছি, এবং ব্যাংকাররা যেটা করে ব্যাংকারদের সেটা হলো আমাদের দেশে এই যে উনি যে বললেন আরেক জায়গায় চলে যাবে, একজন ডিপোজিটারও যেতে হবে, ইভেন ডিপোজিটারও যাবে না। আর আমাদের দেশের ব্যাংকারটা কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সেগমেন্টেড মার্কেট, একটা পার্টিকুলার ব্যাংক দেখবেন একটা গোষ্ঠীর কে প্যাট্রোনাইজ করছে, তা আরেকটা ব্যাংক দেবেন আরেকটা গ্রুপকে, এবং একটা কোনো অঞ্চল ভিত্তিকও কিছু কিছু ইস্যু আছে। অতএব ওইখানে যদি ওই জিনিসটা তাদের নিবদ্ধ থাকে তো ওইখানে কম্পিটিশনের ব্যাপারই তো নাই ওখানে। তারা ডিপেন্ড করে কতগুলো পার্টিকুলার ইস্যুর সাথে, অনেকটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, অনেক তাদের পার্সোনাল রিলেশনশিপ ডাইরেক্টর চেয়ারম্যানদের সাথে। অতএব এত সহজে কম্পিটিশন আসবে বলে মনে হয় না। আরেকটা জিনিস হলো সুদের আর কমছে না, কিন্তু আপনি দেখবেন ব্যাংকারে কিন্তু তাদের একটা ইস্যু হলো ডাইরেক্টর চেয়ারম্যানরা সবসময় বলতে আমাদের প্রফিট দেখাতে হবে, প্রফিট নিয়ে ওই যে আপনার খেলাপি ঋণ আছে তারপরে সব কাগজে প্রফিট দেখা না, জোর করে একেবারে যে দেখাচ্ছে তা না, এত অল্প ইস্যু হলো প্রফিট দেখাতে চেষ্টা করছে। আরেকটা জিনিস দেখবেন ব্যাংকের অপারেটিং কস্ট কিন্তু অত্যন্ত হাই, ইজিলি কমাতে পারে অপারেটিং কস্ট। আমি বলি ব্যাংকাররা আমি জনবল যদি প্রযুক্তি ঠিক করে জনবল এসে, তাছাড়া ব্যাংকের একটা এত পোস্ট জায়গা, এত দামি একটা ইসে দিয়ে আপনি ব্যাংক জাপানে বা যেখানে ব্যাংক ইজ ফাংশনাল ব্যাংক, ব্যাংকে কেউ তো আপনার হোটেলের মধ্যে হাওয়া খেতে যাবে না বা কফি খেতে যাবে না বা পেন্টিং দেখতে যাবে না।
আপনি দেখবেন কত এক্সপেন্সিভ জায়গায় ওরা এসে নেয় এগুলো, এবং আর ডেকোরেশন কত জায়গায় ব্যয় করে। ইভেন মফস্বলেও যেখানে একদম সব জায়গায় প্লাস যে ডাইরেক্টরস পার্কস মানে ভোল্ট আপনার ফিল্ডস ইভেন ইত্যাদি আর কি। আমার সময় আমি অনেকে পছন্দ করে নাই, এমডিদের গাড়িটা সিলিং দিয়ে আসছিলাম, অনেক হয়েছে, এটা ডাবলের বেশি হয়ে গেছে এখন। আপনি যত পার্টস থাকে সিনিয়র, এবং এই কস্টগুলো কিন্তু ঋণের সুদের উপর সেটা তো সুদে আমার মানে রিফ্লেক্টেড হয়। সময় এসছে বাংলাদেশ ব্যাংকের এই জিনিসগুলো দেখা আর কি। পারুল ভাই, না সুদ নিয়ে আপনার কাছে যেটা আপনি শেষ করতে পারেননি। মানে জিনিসটা হলো যে আমরা চাই ইন্টারেস্ট কমুক, আর ব্যাংক কিন্তু ইনভেস্টমেন্টে খুব একটা বেশি ইন্টারেস্টেড না ট্রেডিং আজকে। যদি আমি কথাটা এভাবে বলি, কারণ আমি অনেক ব্যাংকের সাথে আলাপ করে দেখেছি, এমডিদের সাথে, যে ওরা কিন্তু সেফ ফিল করে এখন হলো গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে, এবং সেখানে ওরা মনে করে 12% ইন্টারেস্ট আমরা এখানে পাচ্ছি, হ্যাঁ ওকে, এটা 6 মাস 2 বছর 3 বছরের জন্য আমরা ব্লক হচ্ছে, কোনো সমস্যা কিছু নেই। এখন এই যদি তাদের মানসিকতা থাকে তাহলে কিন্তু এটা কখনো ওরা ল্যান্ড করতে পারবে না কিন্তু অল্প ইন্টারেস্টে, কারণ ওরা সবসময় যে 5% কেন, আমি তো দেখি যখন 13% পর্যন্ত 12 থেকে 13% পর্যন্ত ফিক্সড ডিপোজিট ওরা নিত, তখন কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট ছিল হলো 15, 16, 17, আর এখন এটা 8, 8.5, 9, এখন কিন্তু এটা ওই 14, 15 এর মধ্যে কিন্তু ঘুরতেছে, এবং এর সাথে চার্জেস ইজ দেয়ার। আজকে যদি দেখেন যে ব্যাংকগুলোতে দেখা যায় অ্যাট দ্য এন্ড যদি 14%ও হয়, চার্জেস নিয়ে, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, ইট কামস অ্যাবাউট 19 to 20%। আমি যেটা বললাম, হ্যাঁ অনেক ক্ষেত্রে 22 এবং স্মল অর এসএমই যেটাকে বলা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডাইরেকশনই আছে যে ইন্টারেস্ট রেট কিন্তু বিলো 12 আগেই, এটা 6 মাস আগে যখন 15 ছিল তখনই বলছে এটা বিলো 12% হতে হবে, সেখানে ওদের পড়ে যায় কিন্তু 21-22%। এখন বাংলাদেশ ব্যাংক যদি বলে তাদের কোনো কিছু করণীয় নাই, এটা যদি তারা মনিটর না করে, তাহলে কিন্তু এটা তো ব্যবসায়ী ব্যাংকে গেইন, তারা কিন্তু তাদের ইন্টারেস্টটা কিন্তু দেখবে। এখন আমরা যখন কান্ট্রি পার্সপেক্টিভে দেখি, আমি যখন বিজিএমএতে ছিলাম, আমি কিন্তু তখন মির্জা আজিজ ভাই, হ্যাঁ ওনার কাছে কিন্তু আমরা গেছিলাম, উনি তো তখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কিন্তু আমরা বসছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা, ব্যাংক আমাদেরকে বারবার বলতেছিল যে সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট রেট যদি কমানো হয় তাহলে তারা ব্যাংক ইন্টারেস্ট রেট কমাইতে পারবে, কারণ তখন সেভিং সার্টিফিকেট ইন্টারেস্ট ছিল কিন্তু 9%, সো ফার আই ক্যান রিমেম্বার, এবং তখনও কিন্তু ওদের চার্জেস ছিল 12 থেকে স্টার্ট হইতো, 12 থেকে 14-15% ছিল। এখন দেখা যায় যে সেভিং সার্টিফিকেট গোজ টু দ্য 13%, মানে সরকারি কিন্তু বাড়িয়ে দিয়েছে সেভিং সার্টিফিকেটে। তখন আমার একটা কোশ্চেন ছিল, সেভিং সার্টিফিকেটে ইনভেস্টমেন্ট কারা করে এবং কাদের জন্য এটা বেনিফিট আনে? সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটা বেনিফিট দেওয়া হয়। এখন সরকারি কর্মচারীদের বেনিফিট যদি আমরা ডাইরেক্টলি সেভিং সার্টিফিকেটে না দিয়ে শেয়ার মার্কেটের মধ্যে যদি আমরা করে দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু একটা কমিয়ে নিয়ে আসা যায় 7 থেকে 8%। তখন এই ব্যাংকগুলো কিন্তু প্রেশার দেওয়া যায়। এবং নট অনলি দ্যাট, আমি মনে করি যে ব্যাংকের ট্রেজারি বন্ডের ইনভেস্টমেন্ট ডিসকারেজ করা উচিত। বন্ধ তো করা যাবে না, ডিসকারেজ করা। আজকে যদি খেয়াল করেন যে ব্যাংকের সিডিআর চলে আসছে কিন্তু 69%, ওয়ারাজ আমি 2013তেও দেখছি যে ব্যাংকগুলি, বাংলাদেশ ব্যাংক নোটিশ দিচ্ছে যে এক একজন, এটা যাদের 85, মানে যারা নন ইসলামিক তাদের জন্য তো 85 হলো সিরিয়ার, আর ইসলামিকের জন্য 95, ওরা 95 ওয়ালা 105% নিয়ে চলে গেছে, আর এরা সব 90-92, এটা কমাবার জন্য প্রেশার দিচ্ছিল এবং ওরা সেটা কমাইতে পারতেছিল। আজকে সেটা এই জায়গা নিয়ে আসছে। আমরা আলোচনা আবারও করবো, আমাকে আবারও একটা ছোট্ট বিরতিতে দিচ্ছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আলোচনা করছি উচ্চ সুদ বিনিয়োগে বাধা এ বিষয় নিয়ে। আমি
আবারও ডক্টর মির্জা আজিজ আপনার কাছে যাচ্ছি। আপনি যে কথাটা আমরা একটু অফ স্ক্রিনে আলাপ করছিলাম, যে ওই যে আপনি যেটা প্রথমে বলেছিলেন, অন স্ক্রিনে বলেছিলেন যে একটা কেমন আতাত আছে, এই ব্যাংকের ডিরেক্টর ওই ব্যাংক থেকে লোন নিচ্ছে, ওই ব্যাংক থেকে এই ডিরেক্টর লোন নিচ্ছে, এই যে একটা অশুভ ব্যাপার টু সাম এক্সটেন্ট, এটা যদি একটু বলেন। আর মার্জার এতগুলো ব্যাংক দরকার আছে কিনা? না, এটা তো আরো মানে আর একটু দেখা দরকার এই ব্যাপারে। বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সময় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যাতে ওই এক ডাইরেক্টর লোন টোন যাতে না নিতে পারে বা কম নিতে পারে। তবে সেটা কতদূর প্রোগ্রেস হয়েছে আমি জানি না। তবে তো আর একটা ইস্যু কি ছিল যে মার্জারের কথা। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম যে আমি মনে করি যে আমাদের দেশে ব্যাংকের সংখ্যা আমাদের যে ইকোনমির সাইজ সে তুলনায় অনেক বেশি। আপনি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া এত বড় দেশ, সেখানে কতগুলো ব্যাংক আছে? আমার মনে হয় আমাদের চেয়ে কম আছে টোটাল নাম্বার, আমি জানি না সালেদের। এবং ডেফিনেটলি আমি জানি থাইল্যান্ড, মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক কম। যদিও ধরেন থাইল্যান্ডের যে টোটাল জিডিপি, তো এখানে মার্জার যদি হয় তাহলে একটা মার্জার করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাংকিং বিজনেসটা এখানে এটা স্কেল ইকোনমির প্রশ্ন থাকে। অর্থাৎ আমার যদি স্কেল অফ অপারেশন বড় হয় তাহলে আমার কিন্তু অ্যাভারেজ কস্ট অফ অপারেশন কমে যাবে আর কি। তো সেই স্কেলটা বাড়ানোর জন্য কিন্তু এই মার্জার অনেক জায়গায় এটা আইন করে করা হয়, এটা ডেলিবারেটলি এনকারেজ করা হয়, অনেক জায়গায় এমনকি আইনও করা হয় আর কি। এবং আমি যে কারণে একটা কাজ করেছিলাম সালাউদ্দিন সাহেব থাকতে আমরা, যে আমরা উই রেজ দি পেইড আপ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এবং ইন্টেনশনটা ছিল যাতে অন্তত ভলেন্টারি কিছুটা আসে। তবে এখন তো আবার লিকুইড মানি প্রচুর আছে, সুতরাং ওইটা করে খুব একটা সুফল আমরা পাই নাই আর কি। তবে আমি মনে করি এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সরকার চিন্তা করতে পারে যে এই ব্যাপারে তাদের আইন করা উচিত আর কি। ডক্টর সালেউদ্দিন যেটা বলছিলেন, মার্জার অ্যাকুইজিশনের ব্যাপারটা আসি। আপনি জানেন 2009 সালে আমি রিটায়ার করার তখনও কিন্তু চাহিদা ছিল ব্যাংকের, নতুন ব্যাংকে কোনো ক্রমেই কিন্তু আমরা সরকারকে, নীতি নির্ধারককে বোঝাতে পেরেছিলাম রকমভাবেই আমরা হিসেব করেছি। সেই সময় কিন্তু আমি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন একটা রেগুলেশনও করে দিয়ে আসছিলাম, যে আমার ইসে ছিল যে ছোটো ছোটো ব্যাংক, ইভেন তখন আইডিয়াটা ছিল ব্যাংকের সাথে ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অনেক লিজিং কোম্পানি আছে একেবারে ঢিমে, তাদের এমডিও নিয়োগ দিতে পারে না, 50,000 টাকা দিয়ে একটা এমডিও নিয়োগ দিতে চায়, অনেক এফআইআর আছে, নাম বলবো না। আমি বলছি ওরা মার্জ করো, এবং কেউই কিন্তু এগিয়ে আসে না। আমাদের উদ্দেশ্যটা ছিল যে ওই যে স্যার যেটা বললেন স্কেল ইকোনমি, আর যেটা বললাম যে এক ব্যাংকের ডিরেক্টর, এইটা ভেরি ইন্টারেস্টিং। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের ইমিডিয়েটলি মার্জার অ্যাকুইজিশন একটা, যেটা এক মানে কি আমি কতটা সার্কুলার দিয়ে আসলাম, ওটাকে দরকার যোগ্য, ওটা কিন্তু অনেক কান্ট্রির এক্সাম্পল নিয়ে করা হয়েছিল, থাইল্যান্ড নিয়ে। দ্বিতীয়ত যে এই যে লোন যে 16% 17% কিন্তু ডাইরেক্টর এবং যারা ব্যাংকের একটা ব্যাংকের কর্মকর্তা তাদের কিন্তু এফেক্ট করে না, কারণ একজন ডাইরেক্টর আবার একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর, একটা এফআই ডাইরেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডাইরেক্টর, উনি এখানে 16 দিচ্ছেন, আরেকজন থেকে 16 নিচ্ছেন, ওনার তো কোনো অসুবিধা হচ্ছে না। 16% এক জায়গায় নিচ্ছেন, উনি আরেকজনকে 16% দিচ্ছেন। অতএব এইটা কিন্তু ব্যাংকিং কোম্পানি আইনে আমি বলেছিলাম 2013 যখন আপনার সংশোধন করা, এটা কিন্তু যুগোপযোগী হয় নাই। তখন কিন্তু আমি থাকতে আমরা একটা প্রপোজাল ছিল, এক ব্যক্তি, যে কোনো ব্যক্তি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ইন্স্যুরেন্স কোম্পানি কোনো একটাতে থাকবেন, কিন্তু দুঃখজনকভাবে সেটা করা হয় না। কিন্তু ধরেন আমি এক ব্যাংকের ডিরেক্টর, পারভেজ ভাই এক ব্যাংকের, পারভেজ ভাই আমাকে দিচ্ছে, আমি পারভেজ ভাইকে দিচ্ছে, ব্যাপারগুলো তো এরকম হয়ে যাচ্ছে। সেটা তো আছে, সেটা তো আর একটা প্রবলেম আরো বেশি বিপজ্জনক হলো, একজন ব্যাংকের ডিরেক্টর, একজন ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর, একজন এনবিএফ এর ডিরেক্টর, সেটা তো সবচেয়ে বড়। এবং 2013 ব্যাংক আইনটা কিন্তু সেটা করা হয়নি। আরেকটা লাস্টে আপনি কিন্তু পারভেজ সাহেব যেটা বলছেন যে এই যে সুদের হার কমিয়ে খালি সরকারি কর্মচারীরা সঞ্চয় করে না, কিন্তু সাধারণ মানুষের গৃহিণীরাও 1-2 লক্ষ টাকা সঞ্চয় করে, মোটামুটি 10% হলে ভালো টাকা পায়। আর শেয়ার মার্কেটে করে ঠেলে দেওয়া যে অবস্থা, যে হুইচ ইজ রিস্ক, আমার ওতে টাকা দিয়ে আমি ব্যাংকে রাখি, যে আমার ব্যাংক আমারটা সিকিউরভাবে দেবে, আমারটা কেন রিস্কে ইসেতে যাবে? এটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের জন্য, আমি তো এখানে রাখি নাই। অতএব তাদেরকে ঠেলে দেওয়া ঠিক হবে না ওই টাকাটা, আমার মনে হয়। তার মানে আমাদের কিন্তু শেয়ার মার্কেটের উপরও কনফিডেন্সটা কম, এবং সেটাকেও সেটারও একটা ম্যাচুরিটি আনা দরকার আছে। আমি মনে করি যে একটার সাথে একটা, এখন একজন বিনিয়োগকারী হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে করেন ইন্টারেস্টটা কি, বা আপনাদের এম কি, যদি এরকম ইন্টারেস্ট থাকে আপনারা কি করবেন? দেখেন এখন কি হয়, যেমন আমরা এক্সপোর্ট সাথে রিলেটেড, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য বাইরের থেকে ফরেন কারেন্সি যদি আমি বড় করি, আমার কিন্তু কারেন্সি ফ্লাকচুয়েশনের কোনো প্রবলেম নাই,
কারণ আমি তো ডলার আর্নিং করছি, আমি ডলারে পেমেন্ট করব। তা বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে এটা আমি সাধুবাদ জানাই, যে এখন আমাদেরকে এলাও করছে, কারণ বাংলাদেশ ব্যাংক রিয়েলাইজ করছে যে 15-16% ইন্টারেস্ট রেটে ইন্ডাস্ট্রি কিন্তু ভায়াবল হবে না, এবং যে কারণে ওনারা এলাও করেছে যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলি বাইরের থেকে ইচ্ছা করলে অফশোর অ্যাকাউন্টে ব্যাংকের মারফতে কিন্তু আনতে পারে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু অলরেডি নিচ্ছি। আমি আমার একটা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অলরেডি সে পদক্ষেপ নিয়েছি, এবং এটা আবার আসছে 6% ইন্টারেস্ট রেট। 6%। এখন দেখেন, এই যে যারা এক্সপোর্টের সাথে রিলেটেড তারা কিন্তু এই জিনিসটা, এই সুযোগটা কিন্তু নিবেই। আলটিমেটলি লসটা কোথায় হচ্ছে? আলটিমেটলি লসটা কিন্তু আমার এই ব্যাংকদেরই কিন্তু হচ্ছে, এবং এই ব্যাংকরাই কিন্তু ওদের অফশোর অ্যাকাউন্ট থেকে টাকা এনে দিচ্ছে কিন্তু 6%। এখন ও যদি ওর মানি যেটা ওর ডিপোজিট সেটা যদি ল্যান্ড না করে তাহলে কি হবে? তাহলে কিন্তু তার কস্ট অফ ফান্ড আরও বেড়ে যাবে, এবং সেও কিন্তু মার্জার কাউকে বলতে হবে না, ওরা অটোমেটিক্যালি কিন্তু ওরা সেই জায়গায় যাবে। আজকে ওদের সিডিআর হলো 68.86%। তার মানে এটা হলো যে ওরা ল্যান্ডিং করতে পারছে না। আজকে ওরা দেখতেছে যে ওরা টাকা ল্যান্ড করতে পারতেছে না, অথচ ক্লাসিফিকেশন কিন্তু দিনকে দিন বাড়ছে বিকজ অফ দ্য হাই ইন্টারেস্ট রেট। আপনি অবলোকন হয়ে গেছে 32,000 কোটি টাকা। আপনি যেটা বললেন যে আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বলে আপনাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, আপনি অফশোর থেকে 6% আনতে পারছেন, কিন্তু যার এক্সপোর্ট ওরিয়েন্টেড না, বরং টু সাম এক্সটেন্ট ইম্পোর্টস, যেমন আমাদের দেশে ইলেকট্রনিক্স অনেক ইন্ডাস্ট্রি হয়েছে যারা ফ্রিজ টিভি বানাচ্ছে, তারা কেন এই সুযোগটা পাবে না? তাহলে তারা যদি নেয়, তাদেরকে যদি দেওয়া হয়, রিস্ক ফ্যাক্টর হলো কারেন্সি ফ্লাকচুয়েশন। আজকে যদি কোনো কারণে বাংলাদেশ কারেন্সি যদি উইক হয় তাহলে কিন্তু ওর পেমেন্ট রেশিও কিন্তু অনেক হাই হয়ে যাবে। সেটা বাংলাদেশ কেমন একটা ডিসক্রিমিনেশন হয়ে গেল না আপনি? কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, ওটা ছাড়াও যেটা হয় যে পিওরলি ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রি যদি হয় আর কি, সে তো ফরেন এক্সচেঞ্জ আর্ন করছে না, তার আর্নিংটা হচ্ছে লোকাল কারেন্সিতে, কিন্তু তার তো ডিপেন্ড করতে লাগবে ফরেন কারেন্সিতে। সেটা যদি মাত্রা অনেক বেড়ে যায়, স্বল্প মাত্রায় ঠিক আছে, কিন্তু মাত্রা অনেক বেড়ে গেলে তখন এই যে কারেন্সি মিসম্যাচ হয়, তখন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যারা এগুলো তাদেরও তো ওনাদের যেমন অফশোরে একটা সুবিধা দেয়, তাদেরও তো ইন্টারেস্ট কমিয়ে লোকালি একটা সেটা করা উচিত। না, এই ব্যাংকের স্বার্থেই করা যায়। ব্যাংক যদি ল্যান্ড না করে, এই যে ডিপোজিটগুলি যে আসছে, ওর যে আজকে আমরা বলি যে বাজারে 1,40,000 কোটি টাকা লিকুইডিটি, মানে তার মানে কোনো ক্রাইসিস নাই, ক্যাশ ক্রাইসিস নাই। আজকে কম মানি হলো 5%। হ্যাঁ, এবং এটা কিন্তু এটা হওয়া মানে হলো প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা আলাদা প্রেশার কিন্তু কাজ করছে, এবং সেই প্রেশারটা হলো যে ওর আস্তে আস্তে ডিপোজিট, মানে ওর ল্যান্ডিংটা ওর অনেক কমে যাচ্ছে, এবং তার ডিপোজিট পোর্শন কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে 69.86 যদি থাকে সিডিআর, এটা কিন্তু দেখবেন এইভাবে চলতে থাকলে আগামী 2 বছরও লাগবে না, ইট উইল বি 50%। 50% হলে ও চেষ্টা করলেও কিন্তু ইন্টারেস্ট রেট কমাইতে তখন পারবে না, এবং আলটিমেটলি হবে কি, ওরাও কিন্তু ব্যাংকরাপসির দিকে যাবে, এবং এটা কি দেউলিয়া হয়ে যাওয়ার মুখে পড়বে। ওরা যদি সেই অবস্থায় যায়, বাংলাদেশের ক্রেডিট রিপোর্ট কোন দিকে যাবে? বাংলাদেশে আজকে আমি যে ব্যবসা করতেছি, আমি যতই বাইরের থেকে আনি, বাংলাদেশের ক্রেডিট রিপোর্ট যদি ভালো না থাকে, কারণ আমরা সবাই কিন্তু একসাথে মরব। আরেকটা ছোট্ট বিরতি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ RSM 24 ঘন্টা অনুষ্ঠানে। আলোচনা করছি উচ্চ সুদ বিনিয়োগে বাধা। ডক্টর মির্জা আজিজ, আমরা যেটা যেমনটি চৌধুরী আনোয়ার আলম চৌধুরী বলছিলেন যে ওনারা যারা এক্সপোর্ট করেন বাইরে থেকে একটা সুযোগ বাংলাদেশ ব্যাংক তাদের দিচ্ছে, কিন্তু আমাদের দেশে যারা ধরেন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অনেক বেড়ে গেছে, তাদের জন্য আমরা কি করব? তারা তো মারা পড়বে যদি এই সুদ হার থাকে। না, এখানে তো যেটা আমরা আগে আলোচনা করেছি যে সার্বিকভাবে সুদের হার কমানো দরকার, এবং এর ফলে যেটা আপনি উল্লেখ করেছেন যে এতে একটা ডিসক্রিমিনেশন তো হচ্ছে, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির যারা, তারা তো এমনিতেই কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পায়, যেমন ট্যাক্সের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক। তো তাদেরকে এই সুবিধাটা দেওয়ার ফলে তাদের যে কস্ট অফ বিজনেসটা অনেক কমে যাচ্ছে। তো এখন
সেটা ঠিক আছে, তাতে আমার কোনো না না আপত্তি নেই। সেটা encourage কিন্তু করা কিন্তু যায়। কথা হচ্ছে লোকালদের যে জন্য। সাইমালটেনিয়াসলি যারা লোকাল মার্কেটের জন্য প্রডিউস করছে তাদেরকে অন্তত সুদের হার যাতে তারা import পেতে পারে আর substitute- কি, এবং তাদের যাতে করতে পারে, এবং যারা ইম্পোর্ট সাবস্টিটিউশন প্রপারলি করছে সেখানে কিন্তু দে শুড বি ট্রিটেড অলমোস্ট অ্যাট পার উইথ দি এক্সপোর্টার্স, কেননা এ ফরেন এক্সচেঞ্জ আর্ন তারা save ইকুয়াল করছে। টু ফরেন এক্সচেঞ্জ Save। সেভ আর কি। তো কাজেই সেভাবে তাদেরকে ট্রিট করা দরকার আর কি। তো কাজেই এবার যেখানে যেটা প্রবলেম হয় যে অনেক ক্ষেত্রে হয়তো কারেন্সি মিসম্যাচ হয়ে যেতে পারে, যেহেতু তাদের আর্নিংটা হবে লোকাল কারেন্সিতে, তাদেরকে যদি এই জন্যই তাদের লোকালি সুবিধাটা সেই দেওয়া। জন্য তাদের এই লোকালি যাতে তাদের ইন্টারেস্টটা কমিয়ে যাতে তাদের ইয়েটা মানে তাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা বাড়ানো যায় সেদিকে চেষ্টা করতে লাগে। ডক্টর সালে, মানে আমাদের দেশে কিন্তু এখন যেগুলো অবশ্য আমদানিকৃত ছিল, ফ্রিজ, টেলিভিশনস, এয়ার কন্ডিশনার এখন হচ্ছে, মোটরসাইকেল, গাড়ি এখন হয়নি, মোটরসাইকেল হচ্ছে, প্লাস এরকম অনেক ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হচ্ছে, তাদের জন্য আপনাদের সাজেশন কি? পারভেজ ভাইয়ের সুবিধা পাক, উই ডোন্ট মাইন্ড, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে কিন্তু ব্যাংকিং সেক্টর বা যে কোনো এই যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজগুলো তো রিলেটিভলি নেগলেক্টেড। আমাদের যে ভেতরকার যে শিল্পগুলো যদি আমরা ডেভেলপ করতে, একটা তো ইম্পোর্ট সাবস্টিটিউশন একটা দিক আছে, আর এটা একটা এমপ্লয়মেন্ট জেনারেশন। জি, দুটো এখানে ক্ষেত্রেই। দুইটা, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কি আপনি পারচেজিং পাওয়ার বাড়ালেন, সেটাতে আবার ডোমেস্টিক মার্কেট তৈরি হবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকাংশে ভুলে গেছি। আমরা কিন্তু বেশিরভাগ আমার মনে হয় একটু এক্সপোর্ট লেড গ্রোথের উপরে বেশি নজর দিচ্ছি। আবার ওদিকে আবার খালি ইম্পোর্ট সাবস্টিটিউশন করলে হবে না, দুইটাকেই সে করে আমার করতে। আমরা কিন্তু মাঝে মাঝে আমি প্রায়ই বলি এটা কিন্তু বিশ্ব সংস্থা বেশিরভাগই এক্সপোর্ট বলছে দেশে। এই ব্যাপারটা যেন তাদের ডেফিনেটলি এই দেশের শিল্পে যে ক্ষুদ্র মাঝারি এবং যারা নতুন উদ্যোক্তা তাদেরকে দিতে হবে। আর ফরেন বরোয়িং একটা প্রবলেম আছে কি জানেন, যদিও এক্সপোর্ট, কারণ হয় কি আপনি যতই ফরেন বরোয়িং যতই এক্সপোর্ট সেক্টরের জন্য, তখন যদি বাইরে যদি একটা ক্রাইসিস ওদের লিকুইডিটি ক্রাইসিস বা ইনভেস্টর যদি কোনো ইস্যু টান মারবে কিন্তু এই সাথে, যেটা ইদানিং ইন্ডিয়াতে হয়েছে আপনি দেখলেন, বহু টাকা চলে গেছে, কারণ ফরেন বরোয়িং করতে ওদের যে ইনভেস্টর তাদের তখন টাকার দরকার পড়ছে, সেটা একটা আনসার্টেনটি। আরেকটা হলো ফরেন রিস্ক আছেই। এখন ব্যাংকারদের যেটা একটু বেরিয়ে আসার জন্য করতে হবে, ব্যাংকার এখন চাচ্ছে কুইক একটা রিটার্ন, ওই যে এলটিআরে টাকা দেওয়া, তারপর ট্রেডিং এবং যেহেতু আবার এখন আমরা খুব দ্রুত কিন্তু ভোগ বা সাথে চলে যাচ্ছি ক্রেডিট কার্ডের উপরে, এটা কেনার জন্য এখন কার্ডের জন্য লোন এসে দেওয়া হচ্ছে। অথবা এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয় ব্যাংকারদেরকে সাথে প্রোডাক্টিভ সাথে আনতে হবে, কারণ ওখানে ডিমান্ড অনেক বেশি। ডিমান্ড বেশি হলে ব্যাংকারে কিন্তু কুইক রিটার্ন এবং কুইক হিসেবে চাচ্ছে, এবং উইচ ইজ নট এ গুড। বা ওদের মূল দায়িত্ব হলো মধ্যস্থকারী হিসেবে দেশের শিল্পায়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, সেক্ষেত্রে সুদহারটা একটা ইম্পর্টেন্ট। আনোয়ার আলম চৌধুরী, আমি কিন্তু সিম্পল একটা জিনিস বুঝি, সেটা হলো যে কম্পিটিটিভ হতে হবে, এবং কম্পিটিটিভ হতে গেলে ইন্টারেস্ট রেট কমতে হবে। কম্পিটিটিভ ইন এ সেন্স যে এটা সার্ভিস সেক্টর হোক, এটা ইন্ডাস্ট্রি হোক, এটা ম্যানুফ্যাকচারিং হোক, সবাই কিন্তু কম্পিটিটিভ হতে হবে। গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা আসি কিন্তু, এবং আজকে যদি এই কম্পিটিটিভনেস যদি আমি ধরে না রাখতে পারি, তাহলে এটা সাবস্টিটিউট কিন্তু বাইরের থেকে বাংলাদেশে কিন্তু ঢুকে যাবে। সো বাংলাদেশের উচিত এই সুযোগটা, কারণ সোফার উই আর দ্য এলডিসি কান্ট্রি, আমাদের এলডিসি কান্ট্রি হিসাবে আমরা কিন্তু অনেক দেশে জিএসপির বেনিফিটগুলি পাচ্ছি। সো আমাদেরকে কিন্তু এই অ্যাডভান্টেজটা, এই সময়টাকে কাজে লাগাই ফেলতে হবে, এবং এই কাজে লাগাইতে গেলে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি গ্রোথটা ইজ নেসেসারি, এবং আমাদের সার্ভিস সেক্টরেও কিন্তু গ্রোথটা কিন্তু ইজ নেসেসারি, কারণ এটার সাথে একটার সাথে কিন্তু একটা ইন্টারলিঙ্ক, এবং সেটা যদি করতে হয়, ব্যাংক ইজ প্লেয়িং এ ওয়ান অফ দ্য ভাইটাল রোল, এবং সুতরাং তাদের কিন্তু ইন্টারেস্ট রেট কমাতে হবে। আজকে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি সিক হয়ে যাচ্ছে। আমি তো বললাম যে এই বছর অলরেডি এই 6 মাসে 10,000 কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেছে, মানে ইচ্ছে থাকলেও অনেকে শোধ করতে, অথচ ব্যাংকের বলে টাকা লিকুইডিটি রয়ে গেছে। তাহলে এটা কিন্তু পুরোটাই কিন্তু অপচয় সবার জন্য, কিন্তু অ্যাজ এ হোল দ্য কান্ট্রি ইকোনমি উইল বি সাফারার। সো এটার জন্য এখানে দুইজন বিশেষজ্ঞ আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং উনিও অ্যাডভাইজার, ফাইন্যান্স অ্যাডভাইজার, ওনারা কিন্তু ভালো জানেন, ওনাদের কথাগুলো আমরা ফলো করলাম। বাট আমি মনে করি যে ওনাদের মতন মানুষগুলোকে নিয়ে, হ্যাঁ, এই সরকারেরই উচিত এখন একটা মেকানিজম বের করা। ওনাদের মতো মানুষ প্লাস যারা শিল্পোদ্যোক্তা যারা আছেন সবাইকে নিয়ে বসে তো আমরা একটা কিছু করতে পারি, মানে যেটাতে কান্ট্রি উইল বি বেনিফিটেড। কারণ অ্যাট দ্য এন্ড ইউল বি সারপ্রাইজ যে আজকে যখন আমরা দেখি যে নেগেটিভ গ্রোথ ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর,
1% জিডিপি গ্রোথ মানে 0.8% হলো আমাদের ইনকাম বাড়া, তাহলে 1% মাইনাস যদি হয় ইট কামস 0.16% কিন্তু আমার লস হচ্ছে। তাহলে যারা সরাসরি মানে উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে বসেও তো এগুলো নিয়ে একটা ওপেন ডিসকাশন করে উই ক্যান কাম টু এ পয়েন্ট। ব্যাংক শুধু আপনি উদ্যোক্তাদের মধ্যেই কিন্তু অনেকে আবার ব্যাংকের ওনারশিপের মধ্যে আছে। ওনারা বলে কি, ওনাদের একটা সোজা বাংলা যে নন পারফর্মিং অ্যাকাউন্ট আমাদের 25% হয়ে আছে, যেটা আমি বলেছিলাম, যেটা আপনি শুরু করেছিলেন, আমি যেন ওটার মধ্যে ঢুকি নাই। এখন আমার কথা হলো যে নন পারফর্মিং যদি হয়েও থাকে ইট ইজ ইউর ফল্ট, সেটা দোহাই দিয়ে এবং সেটা কেন আমাদের উপর চাপানো হবে? ওটা দিয়ে অন্যদের নট এট দ্য কস্ট অফ আস। ইউ আপনি আরেকটা কথা একটু বলেছিলেন যে যদি এই অবস্থা চলতে থাকে ব্যাংকগুলি দেউলিয়াত্বের দিকে যাবে, সেটা তো শেয়ার মার্কেটের মতো আরেকটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে যদি খোদা না করুক ওরকম কিছু হয়। এক্স্যাক্টলি, খোদা না করুক, বাট এটা ওনারা ভালো বলতে পারবে আসলে। এই একটু বলবেন কি স্যার? এটাকে ফাইন্যান্সিয়াল কন্টাজিয়ন বলি আমরা। আমি আপনার মতই বলবো যে আই হোপ দ্যাট ডাজ নট হ্যাপেন। হলে তো পুরো রিয়েল সেক্টর, তাহলে তো এন্টায়ার ইকোনমি উইল সো টু প্রোটেক্ট দ্যাট ইন্টারেস্ট রেট কমানো কি এটা তো হেল্প করতে পারে। এই ক্ষেত্রে যেটা মানে মার্জারের হোক বা যাই হোক, মানে ব্যাংকগুলোর যে এখন যে পরিস্থিতি, যেটা আনোয়ার সাহেব ইন্ডিকেট করেছেন, এখন যেটা দাঁড়াচ্ছে আর কি, তাদের একদিকে ইনকাম পটেনশিয়াল কমে যাচ্ছে যেহেতু তারা লেন্ড করতে পারছে না। তা এখন যে অলস টাকা যেটা পড়ে আছে সেটা তো তাদের জন্য লায়াবিলিটি, কারণ দে হ্যাভ টু পে ইন্টারেস্ট অন দ্যাট। কাজে যে ডিফারেন্স বিটুইন দি কস্ট অফ কালেক্টিং অ্যান্ড মেনটেনিং ফান্ডস অ্যান্ড দি ইনকাম পটেনশিয়াল ফ্রম লেন্ডিং, তো এইটা যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সেটা আরেকটা জিনিস আমি একটু বলি, আমানতের সুদের হার যে কমিয়ে দিচ্ছেন এটা কিন্তু লং রান ইমপ্লিমেন্টেশন কি, আমরা আমাদের দেশে এমনি সঞ্চয় হার কম, লোকের সঞ্চয়ের কিন্তু নিরুৎসাহ করছে। তার মানে গরিবরাকে যারা একটু কম টাকাতে ব্যাংকে না রাখে, আপনারা ওই অ্যাসেট তো জমি জমা তো কিনতে পারবে না, কতগুলি নন প্রোডাক্টিভ আজে বাজে অ্যাসেট অ্যাকোয়ার করবে, অ্যান্ড দ্যাট উইল বি ওয়েস্টেজ অফ দেয়ার মানি। অতএব ব্যাংকারদের এটা খেয়াল করা উচিত যে সুদের হার নামাতে গিয়ে আমানতের সুদের হার যেন না কমায়। ইনভেস্টমেন্টের জন্য সুদের হার নামানো, সেটা সেই জন্য যে ডিফারেন্সিয়েশনটা কমানো দরকার, স্প্রেডটা কমানো, এই সোজাসুজি আমানত কমাই দিলাম আর ওটা কমাই দিলাম। আমাদের মতন দেশে যেখানে কস্ট অফ লিভিং ইজ লো, সেখানে যদি স্প্রেড 5% বলে ওনাদের হয় না, 5 থেকে 8%ও কিন্তু ব্যাংক নিচ্ছে, রাখতেছে। Whereas how come the other country like even a China or even a Thailand or even a Malaysia, ওরা কিভাবে পুরো চার্জই করে ইন্টারেস্ট রেটই 3 to 4%? সেটাই ওদের স্প্রেডটা কি? আমাদেরকেও সেই রাস্তাটাই, অস্তিত্বের জন্য আমাদেরকে সেই রাস্তাটাই খুঁজে বের করতে হবে। আমরা সবাই এ বিষয়ে একমত হলাম যে সুদ হার তো কমাতেই হবে। এখন কি হাউ টু ফাইন্ড দ্য ওয়ে আউট, ব্যাংকদের দায়িত্ব নিতে হবে, বাংলাদেশ ব্যাংকেও কিছু রোল প্লে করতে হবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।